একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসছে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই এর উপপরিচালক প্রফেসর ডক্টর শাহজে মিয়া, এবং আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আশেক মাহমুদ। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলাপে যাব, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এবার সেনাবাহিনীকে নিয়ে ছড়াচ্ছে একের পর এক অপতথ্য। এর মধ্যে একটি মিথ্যা দাবিকে আলাদাভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে সেনাপ্রধান সহ বাহিনী উচ্চ পর্যায়ের অন্তত 4 সদস্যকে নিয়ে। শঙ্কার খবর, এ সমস্ত মিথ্যা ক্যাপশনের ভিডিওগুলো দেখা হয়েছে 1.5 লাখেরও বেশি বার। শুধু তাই না, 8 বছর আগে আমেরিকার শিশু হাসপাতালের সামনে থাকা যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের ভিডিও পোস্ট করে দাবি করা হলো প্রধান উপদেষ্টা নাকি ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে। দর্শক, চলুন আমরা ফ্যাক্ট চেকগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে দাবি করা হলো তিনি নাকি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক চাপে আছে। তবে ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেল দাবিটি মিথ্যা, এমন মন্তব্য তিনি করেননি। মূলত ভিডিওটি 2024 সালের আগস্টে সেনাপ্রধান রাজশাহীতে অবস্থানকালে করা একটা সংবাদ সম্মেলনের ভিডিও। সেখানে ভিন্ন একটি বিষয়ে তিনি কথা বলেছিলেন। ওই ভিডিওটির সাথে ক্যাপশনের দাবির কোনো সম্পর্ক নেই। তারপরও এই মিথ্যা ক্যাপশনের ভিডিওটি ফেসবুকে দেখা হয়েছে প্রায় 1.5 লাখ বার, 700-র উপরে হয়েছে শেয়ার। ওদিকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে জড়িয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে দাবি করা হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান নাকি বলেছেন ঢাকা লকডাউন কর্মসূচিতে বাধা দিলে সামরিক নিষেধাজ্ঞার শঙ্কা আছে। তবে যাচাই করে দেখা গেল এই দাবিটিও মিথ্যা, এমন মন্তব্য তিনি করেননি। গেল 11 অক্টোবর ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান গুম কমিশনকে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সহযোগিতা করার বিষয়ে কথা বলেছিলেন। সেই ভিডিওটিকেই এই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হলো। এই বক্তব্যের সঙ্গে ঢাকা লকডাউনের কোনো সম্পর্ক নেই। এর কিছু সময় বাদে সেনা সদরের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলামকে জড়িয়ে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ক্যাপশনে দাবি করা হয়েছে কর্নেল শফিকুল ইসলাম নাকি বলেছেন রাজপথে ঢাকা লকডাউন কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। তবে নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখা গেল ক্যাপশনের দাবিটি মিথ্যা, আর ভিডিওটিও 5 মাস আগের সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের। স্বাভাবিকভাবেই প্রচারিত ভিডিওটির সাথে গতকালের লকডাউন কর্মসূচির কোনো সম্পর্ক নেই। ওদিকে সেনাবাহিনীর 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমানের একটি ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। ক্যাপশনে দাবি করা হয় সেনাবাহিনী দেশীয় এবং আন্তর্জাতিক চাপে আছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও মিথ্যা দাবি, এমন মন্তব্য তিনি করেননি। ভিডিওটি গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ 7 জন আটক হওয়ার ঘটনার, এটাকেই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হলো। অপতথ্য আরও আছে। হেলিকপ্টারে চড়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যান্টনমেন্টে যাচ্ছেন, এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো। খুব গভীরভাবে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেল এই দাবিটিও মিথ্যা। ভিডিওটি হেলিকপ্টারে চড়ে প্রধান উপদেষ্টার ক্যান্টনমেন্টে যাওয়ার দৃশ্য নয়। এটি 2017 সালে যুক্তরাষ্ট্রের একটি শিশু হাসপাতালে হেলিকপ্টারের অবতরণের ভিডিও। 8 বছর আগের এই ভিডিওকেই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা গেল প্রায় 3 দিন ধরেই গুজবের কেন্দ্রে ঢাকা লকডাউন। প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, রাজনৈতিক নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে অপতথ্য, হচ্ছে ডিফেক ভিডিও। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই চোখ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, 71। আমরা প্রতিবেদন দেখলাম এবং একটা ধারণাও পেয়ে গেলাম। এরপর যে আমরা আলাপে যেতে চাই, আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই এর উপপরিচালক প্রফেসর ডক্টর শাহজে মিয়া, এবং আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক
আশেক মাহমুদ। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। প্রফেসর ডক্টর শাহজে মিয়া, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে এবং আপনার সঙ্গে যখন কথা হয় তখন মূলত যেই সমস্ত টুলসগুলো ব্যবহার করে আমরা অন্তত এই ডিপ ফেক বা এআই সংক্রান্ত ভিডিওগুলোর তথ্য যাচাই করতে পারি তার একটা ধারণা পাই। আমরা দেখতে পাচ্ছি গেল 3টা দিন রীতিমতো একটা নজিরবিহীন গুজবের মধ্যে আমরা আছি। এখানে সেনাপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের ফেক ভিডিও, ডিপ ফেক ভিডিওগুলো ছড়ানো হচ্ছে এবং আমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছি, শেষে ফ্যাক্ট চেক করে সত্যটা তুলে ধরছি। সংখ্যার জায়গাটা একটু বলবেন এবং এই মুহূর্তে প্রযুক্তিগত কোন দক্ষতাটা আমাদের প্রয়োজন যাতে করে আমরা চেক করতে পারি ঘরে বসেই প্রান্তিক অঞ্চলের মানুষও। জি, আসলে আপনার সাথে যখনই কথা বলি তখনই আসলে মানে I truly enjoy the conversation. এটা নাম্বার ওয়ান রিজন আছে। রিজনটা হচ্ছে এই যে আমরা যে কথাগুলো বলছি, আমরা যে কনভারসেশন গুলো এই 71 টিভির মাধ্যমে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, এটা ইট ইজ কন্ট্রিবিউটিং লাইক এট এ গ্রেট এক্সটেন্ড টু আওয়ার পপুলেশন। এটা অ্যাওয়ারনেসটাকে এতটাই মানে হেল্প করতেছে, যেটা আমি মনে করি একদিন না একদিন আরো ভালো হয়ে যাবে। এটা আরো স্ট্রঙ্গার দিকে যেতে থাকবে। তো আপনি দেখেন যে ভিডিওগুলো নিয়ে আপনি কথা বললেন বা যে ফেক কন্টেন্ট গুলো নিয়ে কথা বললেন, আপনি এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো একবার খেয়াল করে দেখেন যে প্রতিটা ভিডিও, প্রতিটা কন্টেন্ট কিন্তু আসছে একটা রিয়েলিটির মোড়কে মানুষের সামনে। যেমন ফটো কার্ডগুলো ইউজ করা হয়েছে এখানে যে ভিডিওর যে কন্টেন্ট, সেই কন্টেন্টের যে প্রাইম যে ফিগার বা প্রাইম যে অবজেক্ট, যেমন আর্মি চিফ হতে পারে, এটা যে কোনো মানুষ, যে বাংলাদেশের এই মুহূর্তের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এই যে এগুলো হচ্ছে এগুলোকে বলা হয়েছে প্রাইম অবজেক্ট। এই অবজেক্টকে ধরে তারা কেউ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছে, 5 বছর আগের যে সিনারিও, সেই সিনারিওটা নিয়ে আসতেছে, অডিও চেঞ্জ করা হচ্ছে, ভিডিও চেঞ্জ করা হচ্ছে, বা মিক্সিংও হতে পারে বা ডিপফেক ইউজ করে। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে এইখানে অলমোস্ট এভরি অ্যাটেম্পট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ডিসইনফরমেশন, এবং এখানকার প্রতিটা ইন্টেনশন একেবারে ভেরি ক্লিয়ার। এটা সম্মানহানি বা সমাজে একটা রিউমার ক্রিয়েট করা বা সমাজে একটা প্রবলেম ক্রিয়েট করা। তো এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এভাবেই শুরু করি, বিট অফ অ্যানালাইসিস, bit of insights, how can we address this kind of problems. এই প্রবলেমসগুলো অ্যাড্রেস করতে গেলে আমরা সাধারণত বলি যে স্কিলস। আপনি আপনার সেকেন্ড প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে স্কিলসগুলো দরকার টেকনিক্যাল ওয়ার্ল্ডে, এগুলো হচ্ছে you don't have any alternatives unless you have very strong AI knowledge. AI knowledge রাখতেই হবে। এখানে আমরা এই মুহূর্তে কিছু কমন, কিছু আনকমন প্ল্যাটফর্মের কথা বলে আসছি আমরা বারবার, যেগুলো অর্গানাইজেশন এবং হিউম্যান ইন্ডিভিজুয়ালস, তাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, এই অ্যাওয়ারনেসটা তাদের আসতে হবেই। বিকজ এই যে আমরা কিন্তু স্ক্রিন টাইমকেও কাউন্ট করি না। এই আমাদের স্ক্রিন টাইম কন্ট্রোলিং কোনো সফটওয়্যার নাই। আপনি বহির্বিশ্বে বড় বড় বিশ্ববিদ্যালয়ে, বড় বড় দেশে যাবেন, দেখবেন যে স্ক্রিন টাইম কন্ট্রোল করার জন্য অনেক ধরনের সফটওয়্যার থাকে। তারা কি করতেছে, অ্যাক্টিভিটিগুলো কিভাবে কন্ট্রোল করা যায়, এবং এগুলার কোনো ইনটিউটর মাঝখানে এসে বসে কিনা এগুলো দেখার জন্য কন্টিনিউয়াস মনিটর সিস্টেমস থাকে। আমাদের এগুলো নেই, আর আমাদের থাকবে না কি কারণে? নাম্বার ওয়ান আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে অনেক সফটওয়্যার, অনেক অ্যাপস আমরা ইউজ করি যেগুলো বাংলায়। তো আমাদের বহির্বিশ্বের যে জিনিসগুলো আছে, যে সফটওয়্যার, যে ফিল্টার্স, যে আপনার যত প্রকার প্রোটেকশন বা ডিটেকশন টেকনিকগুলো আছে, এগুলো সব ইংরেজিতে। এখানে আরেকটা প্রবলেম আমাদের সামনে এসে জায়গাটাতে আমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এরপরে যখন আপনার কাছে আসবো তখন এই সফটওয়্যারগুলো নিয়ে আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি, কোন জায়গায় দক্ষতাটা দরকার, সেটা নিয়ে নিশ্চয় আলাপ করবো। অধ্যাপক আশেক মাহমুদ, আপনার অবজারভেশন জানাটা খুব জরুরি এই অর্থে যে আপনি নিজে সমাজ নিয়ে কাজ করেন, সমাজ বিজ্ঞান পড়ান এবং নিজেও সামাজিক নানা দিকগুলো আসলে ব্যাখ্যা করে তুলতে পারেন। যে অপতথ্যের মধ্যে আমরা আছি এবং দিন দিন এটা সংবেদনশীলতার যেই পর্যায়ে পৌঁছে যাচ্ছে, সামনে জাতীয় নির্বাচন, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সেটা হতে পারে। এই বাস্তবতা সমাজের জন্য কি ধরনের ঝুঁকি আপনি অন্তত টের পাচ্ছেন অপতথ্য কেন্দ্রিক?
অনেক ধন্যবাদ ৭১ টিভিকে। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা এতক্ষণ শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, এবং আমি মনে করি যে আলোচনাটা অনেক বেশি গুরুত্ব বহন করে আমাদের আমরা যারা শুনছি এবং আমাদের দেশের জনগণের জন্য। তো আসলে যে বিষয়টা রিউমার বা গুজবে যে বিষয়টা এসছে, এবং এটা এখন এত বেশি প্রবলেমেটিক হয়ে গেছে যে এটাকে আমরা বাউমার থিওরিতে, সোশ্যোলজিস্ট যে বাউমার থিওরিতে আমরা বলি যে অ্যাকচুয়ালি উই আর নাও লিভিং ইন গ্যালোপিং ওয়ার্ল্ড। আমরা আসলে একটা অস্থির এবং দ্রুত গতিশীল একটা বিশ্বে এখন বসবাস করছি, এবং এই অস্থিরতা এবং দ্রুত গতিশীলতা যেটা সৃষ্টি করেছে সেটা হলো সোশ্যাল মিডিয়া এবং এআই, আমরা যেটা এখন নতুন এসেছে। তো সোশ্যাল মিডিয়া এবং এআই যে মেসেজ আমাদেরকে দিচ্ছে সেটা কিন্তু খুবই এটা আমরা যদিও ইনস্ট্যান্ট নিউজ পাচ্ছি, মানে দ্রুত অনেক কিছু পাচ্ছি, কিন্তু বিষয় হয়ে গেছে যে আমরা অনেক বেশি ফেক নিউজের মুখোমুখি হচ্ছি। এখন আমরা একটা বড় প্রবলেম আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা হলো আমরা যারা অডিয়েন্স, আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি অথবা বিভিন্ন মিডিয়ার আমরা অডিয়েন্স, আমাদের একটা প্রবলেম হলো আমরা এখন সোশ্যাল মিডিয়া তারা এতটাই নির্ভরশীল হয়ে গেছি সোশ্যাল মিডিয়ার উপর যে অ্যাকচুয়ালি আমরা টেলিভিশন খুব কম দেখি, আমরা নিউজ পেপার খুব কম পড়ি, এবং আমরা যেটাকে আমরা বলি যে অথরাইজড মিডিয়া অথবা ইনস্টিটিউশনাল যে মিডিয়া, তো এই যে ফর্মাল যে মিডিয়ার উপর যে আমাদের কানেক্টিভিটিটা কম, আমাদের যেটা কানেক্টিভিটি এখন সবচেয়ে বেশি সেটা হলো সোশ্যাল মিডিয়া। এবং সোশ্যাল মিডিয়াতে এখন সোশ্যাল মিডিয়ার অনেক বেশি আনরিলায়েবল এই জন্য যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পলিটিক্যাল অনেক নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ফটো কার্ড ব্যবহার করে এক একজনের নামে যেভাবে ছড়ানো হচ্ছে, এটা আসলে আমরা বুঝতে পারছি না যে হোয়াট ইজ রিয়েল অ্যান্ড হোয়াট ইজ আনরিয়েল। যেটা আমরা হাইপার রিয়েলিটির যে ধারণাটা আমরা যা বদ্রিয়াদের থিওরি থেকে পাচ্ছি, যে বলছে যে মিডিয়া এখন হাইপার রিয়েলিটি তৈরি করছে, এবং হাইপার রিয়েলিটিটা হলো যে আমরা এখন রিয়েল এবং আনরিয়েলের মধ্যে ডিফারেন্সটা খুঁজে পাচ্ছি না। যেমন সকালবেলায় বলছি যে একটা নিউজ পেয়েছি, বিকেলে মনে হচ্ছে যে এটা ফেক, মানে আমরা ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারছি না। এক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম, সেটা হলো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া আমরা এত বেশি ডিপেন্ড হয়ে গেছি, আমরা আসলে এখানে একটা বিষয় আমি বলতে পারি, সেটা হলো একটা পলিটিক্যাল বিলিভ, মানে এভরিবডির মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে, সেটা হলো পলিটিক্যাল বিলিভ। কেউ এক একজন এক এক দলের সমর্থন করতে পারে। যখনই যেই দলের পক্ষে ফেক নিউজটা যদি ওই দলের পক্ষে চলে আসে, ওই সাপোর্টারদের পক্ষে, তাহলে ওটাকে বিশ্বাস করে ফেলে, এবং যারা এইখান থেকে তখন তারা স্প্রেডার হয়ে যায়। স্প্রেডার মানে হচ্ছে তারা এটাকে আবার শেয়ার দিচ্ছে, শেয়ার পর শেয়ার দিচ্ছে। তো এর ফলে যে আগামীতে যে নির্বাচন আসছে, এবং এই নির্বাচনে আগামীতে নেক্সট যে ইলেকশন আসছে, এখানে একটা টার্মোয়েলের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। রয়েছে। আমি এখানে আপনাকে থামাই, এরপরে যখন আসবো তখন এই বাস্তবতা থেকে আসলে বেরোনোর একটা পথ আমরা খোঁজার চেষ্টা করবো নিশ্চয়ই। আমরা জানি না আমরা সমাধান দিতে পারবো কিনা, কিন্তু কিছু আইডিয়া অন্তত পেতে পারি। একটা ছোট্ট বিরতির পর ফিরছি। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ স্ক্যানারে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেক নিউজ স্ক্যানারে আপনারা আছেন, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে, এবং আমার সঙ্গে আছেন আমার অতিথিরা। প্রফেসর ডক্টর শাহজাহান মিয়া, আপনার কাছে এ পর্যায়ে একটু সংক্ষেপে জেনে নিতে চাই। খুব চমৎকার করে বেশ কিছু সফটওয়্যারের কথা আপনি বলছিলেন, এবং এই মুশকিলটা আমরাও নিজেরাও ফেস করি যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাংলা সফটওয়্যার ব্যবহার করি এবং ফ্রি সফটওয়্যারের প্রতি এক ধরনের আগ্রহ থাকে, কিন্তু যেভাবে আসলে অপতথ্যগুলো ছড়াচ্ছে, কার্যকরী একটা সফটওয়্যার খুব জরুরি। কোনো সাজেশন, কোনো পরামর্শ আপনার কাছ থেকে পাবো কিনা? রাকিব, ইন শর্ট আমি যেটা বলবো, দুটো অ্যাসপেক্টস নিয়ে কথা বলি। একটা হচ্ছে বিং প্রোটেক্টিভ, আমাদেরকে প্রোটেক্টিভ হতে হবে। আর একটা ব্যাপার যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে ট্রাস্ট করার স্টাইল, আমরা যে ট্রাস্ট করি, যে ওয়েব কন্টেন্টগুলো ট্রাস্ট করি, এটা কখনোই আমরা যখন কোনো ওয়েবসাইটে কোনো কিছু ফেক দেখি, আমরা দেখি যে ওইটার ফলোয়ার কীরকম, বা ওই সাইটের ইম্প্যাক্টটা কীরকম, বা কত হাজার মানুষ এটা দেখতেছে। তো এই স্প্রেডিং হ্যাবিটস যেটা, এটাকে আমাদেরকে দেখতে হবে। আর ওই প্ল্যাটফর্ম থেকে একটা ফেক আসতেছে বা পরের ফেক আরেকটা আসতেছে, এবং এটা দেখতে হবে। এই অ্যাসপেক্টসে যদি আমি কথা বলি, আমি মনে করি প্রতিটা অর্গানাইজেশনই এখনই উচিত বাংলাদেশের কিছু সফটওয়্যার নিয়ে চিন্তা ভাবনা শুরু করা। তারা শুরুতে হয়তো বা সেন্সিটি এআই নিয়ে কাজ করতে পারে, পরবর্তীতে হয়তো বা চ্যাট জিপিটির ভার্সন 5 পাওয়া গেছে, এগুলো অর্গানাইজেশনগুলো কিনতে পারে। তারপরে দি হাইভ.ai নামে একটা অ্যাপ আছে,
এটা তারা ফুলি ফাংশনাল সাবস্ক্রিপশন নিতে পারে। এগুলোর মাধ্যমে তারা ছোট যে প্রবলেমগুলো বা ইভেন যে কোনো ভিডিও বের করে তারা মুহূর্তের মধ্যে একটা ডায়াগনস্টিক রেজাল্ট পেতে পারে এবং তার ইম্প্যাক্ট কোথায় হতে পারে এবং সোর্সগুলো কোথায় থেকে কপি করা হয়েছে এগুলো ইজিলি আইডেন্টিফাই করা সম্ভব। তো ইন শর্ট এটাই বলতে পারি রাকিব আমি। জি, এবং আমাদের মনে হয় প্ল্যাটফর্ম এবং সুযোগ আছে, প্রশিক্ষণটা দরকার ডিসিশনটা নেওয়া। অধ্যাপক আশিক মাহমুদ, আপনি খুব চমৎকার করে আসলে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমাদের জড়িত হওয়ার প্রবণতা এবং তার ইম্প্যাক্টগুলো দেখা এবং মূলধারার গণমাধ্যমের প্রতি আসলে সেরকম আকর্ষণটা না থাকা, নানামুখী কারণ আপনি বলেছেন, এখন সমাধানের জায়গাটা আসলে কি হবে? ধন্যবাদ। আসলে সমাধানটা একটা জটিল, কেননা এটা গুজব বিষয়টা মানুষ বিশ্বাস করে ফেলছে দ্রুত। আরেকটা বিষয়টা হলো মানুষ এখন মাইক্রো পাওয়ার ধারণ করছে। মাইক্রো পাওয়ার মানে এভরি ইন্ডিভিজুয়াল ইজ পাওয়ারফুল নাও, এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সংঘাতময়, যে কোনো কঠিন পরিস্থিতিতে, যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে মানুষ যে কোনো রিউমার ছড়াতে পারে। এই অবস্থায় ভয়, আতঙ্ক, উদ্বিগ্নতা এগুলো তো অনেক বেশি, এবং বর্ণবাদ, এটা সাম্প্রদায়িক যে কনফ্লিক্ট এগুলো বেড়ে যেতে পারে, একজন মার্ডার হতে পারে, মানে অনেক কিছুর আশঙ্কা আছে। এক্ষেত্রে এটার কারণটা হচ্ছে আমাদের রিউমার এখন ডিঅথরাইজড, এবং এটার জন্য যে ফ্যাক্ট চেকিং এর যে কথা বলা হয়েছে এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু এই সফটওয়্যার এবং এগুলো কি আমাদের কাছে রিচ করবে কিভাবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা বিষয় হলো সরকারি বেসরকারি সব জায়গার ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং ইউনিট থাকতে হবে, এবং প্রত্যেকটা ইনস্টিটিউট, যেমন যে ইনস্টিটিউশনের বিরুদ্ধে রিউমার ছড়ানো হচ্ছে সেই ইনস্টিটিউশনকে ইনস্ট্যান্ট রেসপন্সিভ হতে হবে, এবং এটার জন্য কিন্তু রেসপন্সিভ সাইবার ক্রাইম ইউনিটকে কিন্তু শক্তিশালী করতে হবে উইথ টেকনোলজিক্যাল পাওয়ার। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আসলে আমাদের যেটা মিডিয়া লিটারেসির ব্যাপারে আসলে আমাদের অনেক বেশি আমরা আনকনসিয়াস এই জায়গায়। মিডিয়াকে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে বুঝবো যে এটা গুজব কিনা, এটার জন্য কিন্তু আমাদের প্রশিক্ষণ দরকার। এটার জন্য সাংবাদিকদের যেমন প্রশিক্ষণ দরকার, আমরা যারা ভিউয়ার্স, আমরা যারা অডিয়েন্স, আমাদেরকে কিন্তু জানতে হবে যে কিভাবে আমরা ডিটেক্ট করব, যে কিভাবে আমরা ডিটেক্ট করতে পারবো যে কোনটা রিউমার না। এটার জন্য আমাদের অনেক বেশি জানা শেখা দরকার। এটার জন্য লেখাপড়া, আধুনিক শিক্ষায় এবং পাঠ্যপুস্তকে কিন্তু এর অন্তর্ভুক্তি থাকা দরকার, এবং প্রত্যেকটা রেসপন্সের জন্য আপনার এআই পাওয়ার্ড কিন্তু রিউমার ডিটেকশন টুল থাকা দরকার। একদম, আমি আসলে এই পরামর্শগুলো নিয়ে আপনি শেষ করি, কারণ যেটা বুঝতে পারছি গুজব থামানোটা আসলে কারোর একার পক্ষে সম্ভব নয়, সম্মিলিত একটা উদ্যোগ প্রয়োজন, প্রত্যেকে আসলে সেই দক্ষতা জায়গাটা তৈরি প্রয়োজন, এবং সবার আগে সমস্যাটা খুব সিরিয়াসলি নেওয়াটা প্রয়োজন। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনের কোনো আয়োজনে আবারও আপনাদের পরামর্শ শোনার সুযোগ আমাদের হবে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআইয়ের উপপরিচালক প্রফেসর ডক্টর শাহজে মিয়া, এবং ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আশিক মাহমুদ। আর আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক এভাবেই একই সময়ে, এবং আপনি যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদের শিরোনাম দেখলেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।